আলোচনা করব দ্বাদশ শ্রেণীর ভাষা অধ্যায়টি। তার মধ্যে যে সমস্ত বিষয়গুলো রয়েছে, ভাষা বিজ্ঞান ও তার বিভিন্ন শাখা, ধ্বনিতত্ত্ব, রূপতত্ত্ব, বাক্যতত্ত্ব, শব্দার্থ তত্ত্ব। প্রথমে আলোচনা করব ভাষা বিজ্ঞান ও তার বিভিন্ন শাখা থেকে বাছাই করা এমসিকিউ টাইপ কোশ্চেন উত্তর। ভাষা বিজ্ঞানীরা আসল ভাষা বলে মানেন মুখের ভাষাকে। তুলনামূলক ভাষা বিজ্ঞানের সূত্রপাত করেছিলেন স্যার উইলিয়াম জোন্স। বর্ণনামূলক ভাষা বিজ্ঞানের সূত্রপাত ঘটে ইউরোপে। বর্ণনামূলক ভাষা বিজ্ঞান আলোচনার প্রধান বিষয় চারটি। ভাষা বিজ্ঞানের গবেষকেরা প্রধানত ভাগ হয়ে যান দুটি দলে। ভাষার কেন্দ্রীয় চরিত্র, বিন্যাস ও গঠন প্রণালী আলোচিত হয় প্রধান ভাষা বিজ্ঞানে। সমাজ ভাষা বিজ্ঞানের মূল ভাগ হলো তিনটি। বর্ণনামূলক সমাজ ভাষা বিজ্ঞানের তৃতীয় মাত্রা হলো উপলক্ষ। মানুষের মধ্যেই থাকে ভাষা শেখার সামর্থ্য, কথাটি বলেছেন নোয়াম চমস্কি। চমস্কি প্রথমে মস্তিষ্ককে বলেন ভাষা শেখার যন্ত্র। ভাষার সঙ্গে অঙ্গাঙ্গিভাবে জড়িয়ে থাকে না চোখ, কান ও বাকযন্ত্র। ভাষার সৃষ্টিতে, প্রয়োগে এবং সংযোগ স্থাপনের বিশেষ ভূমিকা গ্রহণ করে মস্তিষ্কের বাম গোলার্ধ। স্নায়ু ভাষা বিজ্ঞানকে ভাগ করা যেতে পারে দুটি ভাগে। শৈলী বিজ্ঞানের নিরিখ হল প্রয়োগ নির্ভর। প্রথাগতভাবে শৈলী বিজ্ঞানকে যে দুটি ভাগে ভাগ করা হয় তা হলো মূল্যায়ন, তার একটি হলো মূল্যায়ন ভিত্তিক। শ্বশুরের মতবাদে শৈলীর বিষয়টি চলে আসে ফ্যাললের আওতায়। শৈলী রিহরিক্যাল চয়েস বা আলংকারিক নির্বাচন, কথাটি বলেছেন মিলিচ। শৈলী বিচারে বড় ভূমিকা নিতে পারে সংখ্যাতত্ত্ব। শৈলী বিচারে নিচের যে প্রকরণটি ব্যবহৃত হয় না, বিবর্তন। শৈলী বিজ্ঞানে বহুস্বরতা শব্দটি ব্যবহার করেছেন মিখাইল বাখতিন। ডিকশনারিয়াস শব্দটি প্রথম ব্যবহার করেন জন গারল্যান্ড। ইংরেজি ডিকশনারি শব্দটি পাওয়া যায় স্যার থমাস এলিয়টের লাতিন ইংরেজি অভিধানে। ভাষা বিজ্ঞানের আলোচনায় অভিধানকে বলা হয় সংযোগমূলক বিভাগ। আদর্শ অভিধানে প্রতিটি শব্দের থাকবে তিনটি স্তর। এক ভাষার শব্দ অন্য ভাষায় ব্যাখ্যা করা হয় দ্বিভাষিক অভিধানে। আধুনিক ভাষা বিজ্ঞানের সূত্রপাত তুলনামূলক ভাষা বিজ্ঞানের চর্চা থেকে। ভাষা বিজ্ঞানের আলোচ্য বিষয় হলো মানুষের ভাষা। ভাষা বিজ্ঞান চর্চার ব্যাপক দিক পরিবর্তন ঘটে অষ্টম শতাব্দীর শেষ দিকে। ভাষা বিজ্ঞান যে পদ্ধতিতে ভাষা জাতীয় বৈশিষ্ট্যের অনুসন্ধান চালায় তা হলো বিজ্ঞানসম্মত কিন্তু বৈচিত্র্যহীন। ভাষা বিজ্ঞান সম্পর্কে নিচের যে বিষয়টি সঠিক নয় সেটি হলো তথাকথিত। ভাষা বিজ্ঞান আলোচনার নানা পদ্ধতির মধ্যে বহুল প্রচলিত সাধারণ পদ্ধতিটি হলো তিনটি। যে ভাষা বিজ্ঞানে নির্দিষ্ট একটি ভাষার ধারাবাহিক কালগত বিবর্তন সম্পর্কে আলোচনা করা হয় সেটি হলো ঐতিহাসিক ভাষা বিজ্ঞান। তুলনামূলক ভাষা বিজ্ঞান আলোচনা করে একাধিক ভাষা সম্পর্কে। কোনো ভাষা বিজ্ঞান একটিমাত্র ভাষার সময়কালের রূপ বিশ্লেষণ করে বর্ণনামূলক ভাষা বিজ্ঞান। বর্ণনামূলক ভাষা বিজ্ঞানকে বলা হয় অখণ্ড ভাষা বিজ্ঞান। ভাষার ঐতিহাসিকতার দিকটি উপেক্ষিত থাকে বর্ণনামূলক ভাষা বিজ্ঞানে। ভাষাকে সামগ্রিক অবয়ব রূপে দেখে বর্ণনামূলক ভাষা বিজ্ঞান। বৈজ্ঞানিক পদ্ধতিতে ভাষা সম্পর্কে আলোচনা প্রথম ধাপ হলো তথ্য সংগ্রহ। বৈজ্ঞানিক পদ্ধতিতে ভাষা সম্পর্কে আলোচনা ও গবেষণার বিকাশ ঘটে আধুনিক যুগে। ভাষা বিজ্ঞানের গতি হলো বিশেষ থেকে সাধারণ। ভাষা বিজ্ঞান চর্চায় মনোভাষা বিজ্ঞানের সূত্রপাত ঘটে ৬০-এর দশকে। মনোভাষা বিজ্ঞানের প্রথম জিজ্ঞাসু মনীষী হলেন উইলহেলম ভন হুমবোল্ট। মনোভাষা বিজ্ঞানের দুটি অত্যাবশ্যকীয় উপাদান হলো মনোযোগ ও স্মৃতি। মনোভাষা বিজ্ঞানের গভীর যোগ আছে মস্তিষ্কের সঙ্গে। স্পুনারিজম ভাষা বিজ্ঞানের যে শাখার অন্তর্ভুক্ত সেটি হলো মনোভাষা বিজ্ঞান। মনোভাষা বিজ্ঞান মূলত আলোচনা করে মানুষের ভাষাগত ত্রুটি নিয়ে। সমাজ ভাষা বিজ্ঞানের মূল কথা হলো সামাজিক স্তরভেদে মানুষের ভাষার তফাৎ। সোশিওলিঙ্গুইস্টিক্স পরিভাষাটি প্রথম ব্যবহার করেন কুরিয়র। ভাষায় সমাজতত্ত্বকে গুরুত্ব দিয়েছেন ফিশম্যান। সমাজ ভাষা বিজ্ঞানকে লিঙ্গুইস্টিক ডাইভার্সিটি হিসেবে বোঝাতে চেয়েছেন ব্রাইট। খুলনা জেলার মাঝির ভাষা নিয়ে কাজ করেছিলেন নরেন্দ্রনাথ ভট্টাচার্য। নদীর ভাষা গ্রন্থটি রচনা করেন সুকুমার সেন।
ভাষা দেশ কাল গ্রন্থের রচয়িতা পবিত্র সরকার। স্থান নাম নিয়ে গবেষণা করেন কৃষ্ণপদ গোস্বামী। সমাজ ভাষা বিজ্ঞানকে ভাষা বিজ্ঞানের অংশ বলে অভিহিত করেন ট্রাকডিল ট্রাকগিল ট্রাডগিলের মত অনুসরণে বাংলায় সমাজ ভাষা বিজ্ঞান নিয়ে কাজ করেছেন হুমায়ুন রাজীব। সমাজ ভাষা বিজ্ঞানে নিচের যে বিষয়টি জরুরি নয় তা হল স্থান। নৃতাত্ত্বিক ভাষা বিজ্ঞানের সঙ্গে নিবিড় ঘনিষ্ঠ আছে সমাজ ভাষা বিজ্ঞানের। নিচের যে বিষয়টি নৃতাত্ত্বিক ভাষা বিজ্ঞানে আলোচিত হয় না, সামাজিক বৈষম্য। লেখকের সামগ্রিক ব্যক্তিত্বের প্রকাশকে বলা হয় শৈলী। লে স্টাইল কেস্ট আই হম্মিমেমি কথাটি বলেছেন ওরি বুফো। ভাষা বিজ্ঞানের অংশ হিসেবে শৈলী বিজ্ঞানের উদ্ভব হয়েছিল ঊনবিংশ শতাব্দীতে। শৈলী বিজ্ঞানকে 3 ভাগে ভাগ করেছেন ভিনোগ্রাদভ। ভারতের শৈলী বিজ্ঞানের চর্চা ছিল অলঙ্কার শাস্ত্রে। পাশ্চাত্যে বিশেষত ইউরোপে শৈলী বিজ্ঞান ছিল রেটরিক। অভিধান বিজ্ঞানের প্রধান বিষয় হল অভিধানের স্বরূপ ও সংগঠন নির্মাণ। অভিধান বিজ্ঞানের পথিকৃৎ হলেন মনীষী জাস্ক। লেক্সিকোগ্রাফি কথাটি যে ভাষা থেকে এসেছে তা হলো গ্রিক। পৃথিবীর প্রাচীনতম লেক্সিকোগ্রাফি হলো নিরুক্ত। অভিধান রত্নমালা গ্রন্থের লেখক হলেন যাদব প্রকাশ। বাংলা ভাষায় লেখা বঙ্গীয় শব্দকোষ অভিধানের লেখক হলেন হরিচরণ বন্দ্যোপাধ্যায়। সুবলচন্দ্র মিত্রের অভিধানের নাম হল সরল বাংলা অভিধান। প্রথম বাংলা অভিধানের সংকলক হলেন মনোয়েল দা অসমসুমসা। চলন্তিকা অভিধান গ্রন্থের সংকলক হলেন রাজশেখর বসু। সাঁওতালি বাংলা সমশব্দ অভিধান গ্রন্থের লেখক হলেন ডক্টর ক্ষুদিরাম দাস। শৈলী বিজ্ঞানের 2টি বিশেষ দিকের একটি হলো ভাষার প্রয়োগগত দিক। বর্ণনামূলক ভাষা বিজ্ঞান আলোচনা করে সমকালীন ভাষার গঠন রীতি নিয়ে। কোড বদল ভাষা বিজ্ঞানের কোন শাখায় আলোচিত হয়? শৈলী বিজ্ঞানে। সমাজ ভাষা বিজ্ঞানের একটি বিভাগ হলো প্রয়োগমূলক সমাজ ভাষা বিজ্ঞান। শৈলী বিভাগের প্রধান উপকরণের টুল এর সংখ্যা হলো 5টি। শৈলীর একটি বিশিষ্ট দিক হলো সমান্তরালতা। ভাষা বিজ্ঞানে লাং কথাটি ব্যবহার করেন শ্বশুর। ভাষা বিজ্ঞানের পরের অধ্যায় ধ্বনিতত্ত্ব। বাগধ্বনির উচ্চারণগত, শ্রুতিগত ও ধ্বনিতরঙ্গগত বিশ্লেষণ করে ধ্বনি বিজ্ঞান। অবিভাজ্য ধ্বনির মধ্যে পড়ে না ব্যঞ্জন ধ্বনি। বাংলা ভাষায় অর্ধস্বরধ্বনি আছে 4টি। নিম্নমধ্য সম্মুখ প্রসূত অর্ধবিবৃত তালব্য স্বরধ্বনি হল এ। ধ্বনি বিজ্ঞানের হিসেবে উচ্চারণগত প ধ্বনির যে বৈশিষ্ট্যটি নেই, প্রসৃততা। বাঁকা 2টি দাগের মধ্যে অবস্থিত ক ধ্বনিটি হল ধ্বনিমূল। উষ্ণধ্বনি দন্তেশ ব্যঞ্জন ধ্বনিটি হল দন্তমূলীয়। আলতা শব্দের ল ব্যঞ্জনটি উচ্চারণের সময় জিভ থেকে দন্তে। একাধিক স্বরধ্বনি বাস্তব উচ্চারণে আড়ালে একটি করে ধ্বনিমূল থাকে, তা কাল্পনিক। অর্থের পার্থক্য করতে পারে না স্বরধ্বনি। বাংলা হ্রস্বই, হ্রস্ব ও আ স্বরধ্বনি উচ্চারিত হতে পারে আদিতে, মধ্যে ও অন্তে। ভাষায় উচ্চারিত ধ্বনিমূল ও স্বরধ্বনি শনাক্ত করার কাজ ধ্বনিতত্ত্বের। শব্দের উচ্চারণ ঠিক রাখে স্বরধ্বনি। মিঠুকাল স্কুলে যাবে বাক্যটিতে যাবে ক্রিয়াপদের সুতরঙ্গের ওঠা দেখে বোঝা যায় এটি একটি প্রশ্নবোধক বাক্য। কথা বলার সময় আমরা অবিচ্ছিন্নভাবে উচ্চারণ করি ধ্বনি। মূলধ্বনি বা স্বনিমের ধারণাটি যে ভাষা বিজ্ঞানে বিশেষ রূপে প্রতিষ্ঠিত বর্ণনামূলক ভাষা বিজ্ঞানে। স্বনিম কথাটি আবিষ্কার করেন লুই আভে। খণ্ডধ্বনির নাম বিভাজ্য ধ্বনি। অর্থের পার্থক্য সৃষ্টিকারী ক্ষুদ্রতম ধ্বনিগত একক হল ধ্বনিমূল। পাশাপাশি উচ্চারিত 2টি ব্যঞ্জন ধ্বনির সমাবেশকে বলে গুচ্ছধ্বনি। মুখের মান্য বাংলায় স্বরধ্বনির সংখ্যা হল 7টি। অর্থ নিয়ন্ত্রণকারী ধ্বনিকে বলা হয় ধ্বনিমূল। কোনো ভাষার ধ্বনিমূল বা স্বনিম সেই ভাষার যার উপর নির্ভরশীল ধ্বনিবিধির ওপর। ন্যূনতম শব্দজোড়ের শব্দ 2টি হওয়া চাই একটি ভাষার। বাংলা শব্দে দন্তস উচ্চারিত হয় শুধুমাত্র যুক্ত ধ্বনিতে। লঙ্কা শব্দের ল উচ্চারণের সময় জিভের ডগা থেকে দন্তমূলে।
দ্য ফান্ডামেন্টাল ইউনিট অফ সাউন্ড ইন এনি ল্যাঙ্গুয়েজ। ধ্বনিমূল অর্থাৎ স্বনিম সম্পর্কে কথাটি বলেছেন ফার্দিনান্দ দা শ্বশুর। শ্রী শব্দের তালব্যস্য দন্তস্ব হিসেবে উচ্চারিত হয় ধ্বনিতত্ত্বে, একে বলা হয় সহধ্বনি। ধ্বনিতত্ত্বে ধ্বনির দুটি প্রধান বিভাগের একটি হলো বিভাজ্য ধ্বনি। ধ্বনিমূল যদি কল্পনা হয়, সহধ্বনি হবে তার বাস্তব উপলব্ধি। ভাষার মুক্ত বৈচিত্র্যগুলি গণ্য হয় সহধ্বনি হিসেবে। সুরতরঙ্গ এক প্রকার অবিভাজ্য ধ্বনি। ঢয়সুনড় ব্যঞ্জন ধ্বনি উচ্চারিত হতে পারে না আদ্য অবস্থানে। সহধ্বনির অপরিবর্তনীয় প্রতিবেশে অবস্থানকে বলা হয় পরিপূরক অবস্থান। লাল শব্দের দুটি ল ব্যঞ্জন হল দন্তমূলীয় পার্শ্বিক শব্দের, যে ব্যাপারে সুরের কোনো ভূমিকা নেই অর্থ নিয়ন্ত্রণে। উষ্ণ ধ্বনিটি হল তালব্যস্য। নিচের কোনটি বাকযন্ত্রের অন্তর্ভুক্ত নয়? কর্ণ। একটি তাড়িত ধ্বনি হল ঢয়সুনড় এবং ঢয়সুনড় দুটো। ধ্বনিমূল কল্পনা হলে তার বাস্তব উপলব্ধি হবে সহধ্বনি। ভাষার অর্থের তফাৎ করতে হবে ধ্বনিমূল। ধ্বনিমূল ও সহধ্বনি শনাক্ত করার দায়িত্ব ধ্বনিতত্ত্বের। বাগধ্বনির নিজস্ব অর্থ নেই। কোন ধ্বনিটি নাসিক্য ধ্বনি নয়? গ। স্বরধ্বনির সঙ্গে অর্ধস্বরের সমাবেশে তৈরি দ্বিস্বরধ্বনি। বাংলা ভাষায় তিনটি ব্যঞ্জনের সমাবেশে তৈরি যুক্তধ্বনির সংখ্যা আছে দুটি। গুচ্ছধ্বনির দুই ব্যঞ্জনের মধ্যে থাকে না স্বরধ্বনি। মধ্যবর্তী জলসীমা বিশিষ্ট ব্যঞ্জন সমাবেশকে বলা হয় গুচ্ছধ্বনি। বাংলায় দুটি ব্যঞ্জন ধ্বনির সমাবেশে তৈরি গুচ্ছধ্বনির সংখ্যা হল 200টি। তিনটি ব্যঞ্জন ধ্বনির সমাবেশে তৈরি গুচ্ছধ্বনির তৃতীয় ব্যঞ্জনটি সবসময় র। তিনটি ব্যঞ্জন ধ্বনির সমাবেশে তৈরি বাংলার গুচ্ছধ্বনির সংখ্যা হচ্ছে 8টি। কোনো ধ্বনির উচ্চারণ ভেদকে বলে ধ্বনির স্বতন্ত্র বৈচিত্র্য। এরপরে আসছে রূপতত্ত্ব। রূপমূল ও তার স্বরূপ সম্বন্ধীয় বিদ্যাকে বলা হয় রূপতত্ত্ব। রূপতত্ত্বের প্রধান আলোচ্য বিষয় হল শব্দের গঠন প্রণালীর বিশ্লেষণ। যে ভাষার ব্যাকরণের বিষয়ে রূপতত্ত্বের সর্বাধিক প্রাধান্য দেখা যায় সংস্কৃত ব্যাকরণে। শব্দকে সম্পূর্ণ একক রূপে পাওয়া যায় অভিধানে। মিনিমাল মিনিংফুল ইউনিটস হলো রূপিম বা রূপমূল। কথাটি বলেছেন নিদা। বাকযন্ত্রের একক প্রচেষ্টায় উচ্চারিত হয় ডল। রূপ আসলে একটি ধ্বনিতাত্ত্বিক অনুভূতি। সহরূপগুলিকে হতে হয় একে অপরের পরিপূরক। ভাষায় একা একা ব্যবহৃত হয় না যে রূপমূল, সেটি হলো পরাধীন রূপমূল। যে কখনো নিজেই একটা পদ হতে পারে স্বাধীন রূপমূল। অলমর্ফ এর বাংলা প্রতিশব্দ হলো স্বাধীন রূপমূল। কাইন্ডলি শব্দের ly শব্দটি অংশটি হলো বদ্ধ রূপমূল। জনশূন্য শব্দের শূন্য অংশটি হলো স্বাধীন রূপমূল। স্যার বাড়ি নেই, এখানে কর্মপদ বাড়িতে যুক্ত রূপমূলটি হলো শূন্য রূপমূল। শব্দ গঠনের উপাদান হলো রূপতত্ত্ব। বাংলা শব্দের গঠনকে ভাগ করা হয় 3 ভাগে। ভাই বোন শব্দে ব্যবহৃত হয়েছে একাধিক মৌলিক শব্দ। বাংলায় যে পদের কোনো রূপবৈচিত্র্য নেই অব্যয়ের। বাংলা রূপতত্ত্বের একটি প্রধান স্থান অধিকার করে আছে বিশেষ ও ক্রিয়ার রূপবৈচিত্র্য। মূল শব্দের সঙ্গে বিভিন্ন কারকের বিভক্তি চিহ্ন যোগ করে মূল শব্দটির যে রূপবৈচিত্র্য সাধিত হয় আমরা তাকে বলি শব্দরূপ। পদের সংগঠন ও তার গতি প্রকৃতির বুঝে নেওয়াই রূপতত্ত্বের কাজ। ভাষার সবচেয়ে ছোট অর্থপূর্ণ একক হলো রূপ। বেড়ালগুলি পদের রূপ আছে 2টি, বেড়াল আর গুলি। অর্থ অপরিবর্তিত থাকে অথচ উচ্চারণ আলাদা। এই বৈচিত্র্যকে বলা হয় স্বাধীন বৈচিত্র্য। হাসপাতাল শব্দের দল সংখ্যা হলো 3টি, হাস পা তাল। সমগ্র মূল ভাব যে অংশকে কেন্দ্র করে গড়ে ওঠে সেটি হলো প্রকৃতি। প্রকৃতি ও প্রত্যয় মিলে যে ব্যাপারটি ঘটে তাকে বলা হয় প্রাতিপদিক। ব্যবহারিক প্রয়োগের অবস্থান অনুযায়ী প্রত্যয় হলো 2 রকমের। তদ্ধিত প্রত্যয় যুক্ত থাকে শব্দের সঙ্গে। সংজ্ঞা অনুযায়ী উপসর্গ হলো শব্দের শুরুতে বসা এক প্রকার অব্যয়। নাগরিকত্ব পদের ভিত্তি হলো নগর। বাক্যে ব্যবহৃত পদগুলির সঙ্গে যুক্ত হয়ে তাদের মধ্যে একটি পারস্পরিক সম্পর্ক তৈরি করার কাজ করে বিভক্তি।
পদের বাহ্যিক রূপের পরিবর্তন ঘটায় বিভক্তি। আবিধানিক রূপমূলের মর্যাদা বের করা সম্ভব অভিধান থেকে থেকে চেয়ে টা এগুলি হলো স্বাধীন ব্যাকরণসম্মত রূপমূল। পরাধীন ব্যাকরণসম্মত রূপমূল হলো দুই প্রকার: সমন্বয় ও নিষ্পাদন। প্রকৃতপক্ষে রূপতত্ত্বের প্রক্রিয়াগত দিক। রূপের নাম ও চারিত্রিক বৈশিষ্ট্যের বদল ঘটে প্রত্যয়যুক্ত পদে। সমন্বয় রূপ পালন করে বিভক্তির ভূমিকা। নিষ্পাদক রূপমূল ক্ষমতা রাখে নতুন পদ গঠনের। দুইয়ের বেশি রূপমূলের সমবায়কে বলা হয় জটিল রূপমূল। ভাষার সবচেয়ে প্রকট অস্তিত্ব হলো পদ বা শব্দ। ধোঁয়া আর কুয়াশা মিলে তৈরি হচ্ছে ধোঁয়াশা, এটি হলো একটি যোগকলম শব্দের উদাহরণ। রূপের মিশ্রণ এক ধরনের নিষ্পাদন প্রক্রিয়া। শূন্য রূপের সবচেয়ে ভালো উদাহরণ হতে পারে শূন্য বিভক্তি। সমাসের ফলে তৈরি শব্দ পদ বা পদের নাম হলো সমস্ত পদ। পদ গঠনের চরিত্রের ভিন্নতা অনুযায়ী সমাস হলো তিন রকমের: একাধিক পদ পাশাপাশি জুড়ে থাকে কিন্তু পদগুলি নিজস্ব অর্থের পরিবর্তন হয় না, এটি হলো দ্বন্দ্ব সমাস। অ্যাক্রোনিম শব্দের বাংলা প্রতিশব্দ হলো মুন্ডমাল শব্দ। ফেসবুক, অ্যাপস, স্পা শব্দগুলি হলো নব্য শব্দ। ক্র্যানবেরি রূপমূল একটি পরাধীন রূপমূল। রূপতত্ত্বের বিষয়টি হলো নিয়ম নির্ভর। রূপমূল হলো ভাষার ক্ষুদ্রতম অর্থপূর্ণ একক। একটি রূপমূলের পরিবারের একটি রূপের বিকল্প হলো সহরূপ। অভিধানে আমরা শব্দের যে চেহারা পাই তা হলো প্রাতিপদিক। কোনো প্রত্যয় বা বিভক্তি ছাড়াই নিজেই পদরূপে অবতীর্ণ হতে পারে নাম প্রকৃতি। শব্দের শুরুতে বসা এক প্রকারের অব্যয় হলো উপসর্গ। ছোট কাকা থেকে ছোটকা উদাহরণটি হলো ক্লিপিংস। স্বপনবাবু একজন ধনী ব্যক্তি। এই বাক্যে ধনী কোন ধরনের পদ? বিশেষণ। ভাষার ক্ষুদ্রতম অর্থপূর্ণ একক। রূপমূল হলো ভাষার ক্ষুদ্রতম অর্থপূর্ণ একক। প্রাচীনকালে কার রচিত ব্যাকরণ গ্রন্থে রূপতত্ত্বের বিষয়টি বিশেষভাবে সমৃদ্ধি লাভ করে? পাণিনির। রূপিং হলো পৌনঃপুনিক ধ্বনি সমষ্টি, এ কথাটি বলেছেন গ্লিসন। এখন আলোচনা করো বাক্যতত্ত্ব, এরপরে আছে শব্দার্থ তত্ত্ব। পদের সঙ্গে পদের সম্পর্ক ও তাদের সার্বিক দিক নিয়ে আলোচনা করে বাক্যতত্ত্ব। একটি বাক্য তৈরি করার জন্য মেনে চলতে হয় ন্যূনতম দুটি নিয়ম। বাক্যের অন্তরঙ্গ গঠনকে বলা হয় বহিরঙ্গ স্তর। তুমি বাজারে যাও বাক্যটি হলো অনুজ্ঞাবাচক। বিবৃতি, অনুজ্ঞা ও প্রশ্নবোধক বাক্যের প্রকার নির্ভর করে বক্তার কথা বলার ভঙ্গি বা মেজাজের উপর। মানুষের সহজাত ভাষা বলবার ক্ষমতাকে উস্কে দেয় লাং। বিগ্রহী আসলে অনুভূমিক অক্ষ। বেগুন ভাজা আর বিরিয়ানির সম্পর্ক হলো প্রতিগ্রহী সম্পর্ক। বাক্যের সবচেয়ে ছোট একক হলো ধ্বনি। বিশেষ্য বা সর্বনাম পদকে ঘিরে জোট বাঁধে বিশেষ্য জোট। অব্যবহৃত উপাদান বিশ্লেষণের পদ্ধতি হলো বিশ্লেষণমূলক। বাক্যের অব্যবহৃত উপাদান বিশ্লেষণের কথা প্রথম বলেন লিওনার্ড ব্লুমফিল্ড। কোনো বাক্যে কোনো পদ একা থাকতে পারে না, সেটি থাকে জোট বেঁধে। যে জোটের শাসন ক্ষমতা পরসর্গের হাতে থাকে তা হলো অনুসর্গ জোটের। পরসর্গ বা পোস্ট পজিশন থাকে বিশেষ্য জোটের পরে। ক্রিয়াজোটের ক্রিয়ার মাধ্যমে ভাষার সবচেয়ে জটিল যে জিনিসটি প্রতিফলিত হয় সেটি হলো কাল। সাধারণভাবে বিশেষ্য জোটের পরে অবস্থান করে ক্রিয়াজোট। দুটি ক্রিয়াপদ পাশাপাশি বসে যৌগিক ক্রিয়ার সৃষ্টি হয়। অন্তর্মুখী সংগঠন হলো দুই ধরনের। একটি বাক্যকে যে একক বা দলে ভাঙা যায় সেগুলিকে বলা হয় উপাদান। বাক্যতত্ত্বের এলাকায় কোনো বাক্যের পদ হলো বাক্যের সবশেষ উপাদান বা সর্বশেষ উপাদান। অপ্রধান খণ্ডবাক্যের মধ্যে থাকে কর্তা ও ক্রিয়া। বেশিরভাগ ভাষাতাত্ত্বিক বাক্যের উপাদানগুলির সংগঠনকে বুঝিয়ে দেন গাছ এঁকে। বাক্যিক সূত্রের মোট অংশ হলো দুটি। বাক্যের মূল জিনিসটি হলো একরকম বাক্যকল্প। লোকটা দোকানদারের সঙ্গে খুব চেঁচিয়ে কথা বলছিল। এই বাক্যের পদবর্গগুলির মধ্যে খুব বর্গটি হলো ক্রিয়া বিশেষণের মাত্রা। বাক্যতত্ত্ব হলো বাক্য গঠনের নিয়মাবলী। বাক্যের প্রধান অংশ হলো দুটি। সিনট্যাক্স কথাটি এসছে গ্রিক ভাষা থেকে। সিনট্যাক্স কথাটির মূলে আছে সিনট্যাক্সিস। গ্রিক ভাষায় সিনট্যাক্সিস কথাটি প্রথম প্রয়োগ করেন ডিওনুসিওস ক্লাস। সিনট্যাক্সিস শব্দের অর্থ হলো একত্র বিন্যাস। বিংশ শতকের গোড়ায়
ব্যাকরণ চর্চায় বিপ্লব ঘটান ফার্দিন্যান্দ দ্য সসুর। মানুষের ভাষা সম্পর্কে লাং ও পারলের কথা বলেন নম চমস্কি। বাক্যতত্ত্বের আলোচনায় কম্পিটেন্স ও পারফরম্যান্স এর কথা বলেন চমস্কি। ভাষাকে বিশ্লেষণ করলে প্রথম যে বৃহত্তম একক বা ইউনিট পাওয়া যায় তা হলো বাক্য। ঐতিহ্যগত ব্যাকরণে বাক্যের প্রধান উপাদান হলো দুটি। বিরিয়ানির সঙ্গে কাবাবের সম্পর্ক হলো বিগ্রহী। উদ্দেশ্য ও বিধেয় সব সময় থাকে না পদগুচ্ছে। ব্লুমফিল্ডের অন্বয় তত্ত্বের ত্রুটি লক্ষ্য করে তা সংশোধন করেন চমস্কি। পদগুচ্ছের সংগঠনের প্রধান দুটি ভাগ হলো এর কোনোটাই নয়, অর্থাৎ যেগুলো আছে অপশানগুলো বিধেয় ও ক্রিয়া, বিশেষ্য ও নির্দেশক, বিশেষ্য ও ক্রিয়াগুচ্ছ, এদের তিনটেই কোনোটাই হবে না। অধিগঠন হলো বাক্যের উচ্চারিত রূপ। অধিগঠনের সমার্থক শব্দ হলো বহিগঠন। বাক্যের অধগঠন গুরুত্ব পায় অর্থের দিক। বাক্যের যে বিষয়টিকে বদলানো যায় তা হলো অধিগঠনকে। বাক্যের প্রধান অংশকে বিশ্লিষ্ট করার পর একটি পদের সঙ্গে অন্য পদের সম্বন্ধ বিধান করাকে বলে বাক্য বিশ্লেষণ। গঠনগতভাবে বাক্য 3 প্রকার। ভঙ্গিগতভাবে বাক্য হলো 7 প্রকার। বাক্য গঠনের একটি নিয়ম হলো পদের ক্রম। দ্বিতীয় নিয়মটি হলো অন্য পদের সঙ্গে সম্পর্ক। উদ্দেশ্য হলো বাক্যের কর্তা। বিধেয় হলো বাক্যের ক্রিয়া। ইংরেজি বাক্যের সাধারণ পদক্রম হলো কর্তা, ক্রিয়া, কর্ম। যেমন রাম ইটিং রাইস। আর বাংলা বাক্যের সাধারণ পদক্রম হলো কর্তা, কর্ম, ক্রিয়া। রাম ভাত খায়। সরল বাক্যে থাকে একটি উদ্দেশ্য ও একটি বিধেয়। একাধিক সরল বাক্য যুক্ত থাকে যৌগিক বাক্যে। একটি উদ্দেশ্য বিধেয় যুক্ত বাক্যের গায়ে অন্য একটি বাক্যের অংশ জুড়ে থাকে জটিল বাক্যে। ফার্দিন্যান্দ দ্য সসুর যে বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ছিলেন, জেনিভা বিশ্ববিদ্যালয়। ব্যাকরণে বিপ্লব ঘটানোর ক্ষেত্রে সসুর কোন দুটি বিষয়কে ভিত্তি করেন? মানুষের মন ও সমাজ। ভাষা আসলে কথা বলার ক্ষমতা, এই বক্তব্যটি করেন ফার্দিন্যান্দ দ্য সসুর। যে বাক্যে একাধিক অসমাপিকা ক্রিয়া থাকলেও একটি মাত্র সমাপিকা ক্রিয়া থাকে তাকে বলে সরল বাক্য। ভাষার কনিষ্ঠতম অংশ হলো ধ্বনিমূল। কোনো বাক্যকে ভাঙলে আমরা প্রথমেই পাবো পদ। জোট গঠনের ব্যাকরণের ক্ষেত্রে ভাষা শেখার জন্য জরুরি সূত্রের সংখ্যা আছে 3টি। অব্যবহৃত উপাদানের দরকারি নীতিতে যে কথাটি নেই। অভ্যন্তরীণ বিশেষত্ব। জোট যতই লম্বা হোক, বাক্য একটি জোটকে কাজ করতে হয় একক উপাদান হিসেবে। ভাষা শেখার অত্যন্ত জরুরি নিয়মে যেটির উল্লেখ নেই, বাক্য বিশ্লেষণের সূত্র। জোট গঠনের সূত্রের উল্লেখে অক্সিলিয়ারিকে বলে সহচর। যেসব প্রক্রিয়া বাক্যের চেহারা বদলে দেয় তাকে বলে সংবর্তন। অ্যাসপেক্টস অব দ্য থিওরি অফ সেন্টেন্স গ্রন্থটির রচয়িতা হলেন নম চমস্কি। শব্দার্থ তত্ত্ব আলোচনার আগে অনুরোধ থাকলো, যদি চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। ভাষায় ব্যবহৃত শব্দের অর্থ এবং তার কার্যপ্রক্রিয়া নিয়ে আলোচনা করে শব্দার্থ তত্ত্ব। শব্দার্থের শ্রেণীবিভাগ সম্পর্কে মতভেদ থাকা সত্ত্বেও শব্দার্থকে কভাগে ভাগ করা যায়? 2 ভাগে। 2 প্রকার শব্দার্থের একটি সাধারণ অর্থ হলে দ্বিতীয়টি হবে নিদর্শন। অভিধানে আমরা শব্দার্থের যে প্রকার পাই তা হলো সাধারণ। কোনো এবং অতএব এই শব্দগুলির নিদর্শন নেই। সময়ের সঙ্গে সঙ্গে অর্থের পরিবর্তন বিষয়ে আলোচনা করে ঐতিহাসিক শব্দার্থ তত্ত্ব। শব্দ কিছু অর্থ উপাদানের সমষ্টি, কথাটি বলা হয়েছে শব্দার্থের উপাদানমূলক তত্ত্বে। শিশু, বাছুর, মোরগছানা এগুলির মধ্যে সাধারণ অর্থে উপাদান হলো অপ্রাপ্তবয়স্ক। উপাদানমূলক তত্ত্ব সর্বপ্রকার শব্দের অর্থের ব্যাখ্যায় সমর্থ নয়। বাক্যের অর্থ নিয়ে আলোচনার অন্যতম উপায় হলো সত্য সাপেক্ষ তত্ত্ব। বাক্যের সত্যতা নির্ভর করে তার অর্থের সঙ্গে প্রাকৃতিক জগতের ঘটনার মিলের ওপর। সত্য সাপেক্ষ তত্ত্বে দর্শন হলো অত্যন্ত প্রভাবশালী। শব্দার্থের বিষয়মূলক তত্ত্ব গুরুত্ব আরোপ করে পরিপ্রেক্ষিতে তাৎপর্যের উপর। প্রসঙ্গের বাইরে কোনো ভাষার কোনো অংশের কোনো অর্থ নেই, একথা বলা হয় বিষয়মূলক তত্ত্বে। বিষয়মূলক তত্ত্ব ভাষাকে দেখে কার্যপ্রক্রিয়া হিসেবে।
ভাষার ব্যবহার সবসময় যে পরিপ্রেক্ষিতে হয় তা হলো সামাজিক। প্রসঙ্গের ধারণা অপেক্ষাকৃতভাবে বিমূর্ত। ভাষাকে সামাজিক প্রক্রিয়ার অংশ হিসেবে উপলব্ধি করে বিষয়মূলক তত্ত্ব। ভাষার সামাজিক উপাদান হলো দু প্রকার। শব্দের অর্থের অভিন্নতা বোঝাতে ব্যবহৃত হয় সমার্থকতা। দুই বা ততোধিক শব্দের মধ্যে অর্থগত সাদৃশ্য থাকলে সেই শব্দকে বলা হয় সমার্থক শব্দ। সমার্থকতার ভিত্তিতে শব্দ সন্নিবেশিত থাকে অভিধানে। অভিধানে শব্দগুলি নির্বাচিত হয় সমকার্থতার ভিত্তিতে। আত্মজ শব্দের সমার্থক শব্দ হলো তনয়। সমার্থকতার ভিত্তিতে অন্তর্ভুক্ত শব্দের মধ্যে সামান্য হলেও থাকে পার্থক্য। বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় শব্দের সম অর্থের শব্দগুলি সব প্রসঙ্গে সমার্থক নয়। বিপরীতার্থক শব্দ গঠনে অনেক সময় শব্দের আগে যুক্ত হয় নেতিবাচক উপসর্গ। ব্যাপকার্থকতা বা অর্থান্তর্ভুক্তিতে যার মধ্যে একাধিক শব্দ অন্তর্ভুক্ত করা হয় তাকে বলে অধিনাম। আলু শব্দটি ফলের অধিনাম হিসেবে স্বীকৃতি পায় জার্মান ভাষায়। থিসরাস শব্দের ব্যুৎপত্তিগত অর্থ হল রত্নাগার। প্রাচীন ভারতের অমরকোষ থিসরাসটির লিখিত ভাষা হলো সংস্কৃত। পিটার মার্ক রজেট তার থিসরাস অভিধান রচনা করেন 1805 খ্রিস্টাব্দে। রজেটের থিসরাস প্রকাশিত হয় 1852 খ্রিস্টাব্দে। প্রথম আধুনিক থিসরাসটি হল রজেটের থিসরাস। থিসরাসের কাছাকাছি অর্থের শব্দগুলি থাকে একটি গুচ্ছের মধ্যে। থিসরাসের বৈশিষ্ট্য অনুযায়ী অ্যাপেল, অরেঞ্জ, ব্যানানা শব্দগুলি পাওয়া যাবে ফ্রুইট গুচ্ছে। ভাষা ও তার আনুষঙ্গিক অনেক বচনের অর্থ নির্মাণে সাহায্য করে ক্রিয়ক তত্ত্ব। বচনের শ্রোতা বচনের অর্থ আত্মজ করে অনুষঙ্গের সাহায্যে। দয়া করে সরে বসুন বাক্যটির মাধ্যমে সমাধা হয় অনুরোধ ও কার্য। শব্দার্থের পরিবর্তনগুলিকে সাধারণভাবে ভাগ করা হয় তিনটি ভাগে। সময়ের সঙ্গে সঙ্গে পূর্বতন অর্থের সঙ্গে নতুন অর্থ যুক্ত হয় শব্দার্থের প্রসারে। ধন্য শব্দের আদি অর্থ হল বৃত্তশালী। কুমোর শব্দের ব্যুৎপত্তি হয়েছে কুম্ভকার থেকে। অন্ন শব্দের আদি অর্থ খাদ্য, পরিবর্তিত অর্থ ভাত। এটি শব্দার্থ পরিবর্তনের কোন ধারায় উদাহরণ? অর্থের পরিবর্তন। মুনিশ শব্দটির উৎস হল মনীষ্য। কলম শব্দের বর্তমান অর্থ লেখনী, কিন্তু আদি অর্থ হলো স্বর। গবেষণা শব্দের আদি অর্থ হলো গরু খোঁজা। সহসা শব্দের আদি অর্থ হলো সবলে। ভাষার অর্থ সম্পর্কে আলোচনা করে শব্দার্থ তত্ত্ব। রূপান্তরমূলক সৃজনমূলক ভাষা বিজ্ঞানের প্রবর্তককে নোয়াম চমস্কি। শব্দার্থের ভাষা বিজ্ঞানের কোন গঠনের সঙ্গে সম্পৃক্ত? ভাষার অধগঠনের। কালের পরিবর্তনের সঙ্গে বদল ঘটে শব্দার্থের। শব্দার্থ পরিবর্তনের স্বরূপ প্রথম সমক্ষে আনেন মনীষী জাস্ক। ব্যুৎপত্তির সাহায্যে পাওয়া শব্দার্থকে বলে যৌগিক শব্দ। অনুরাগ শব্দের বিপরীতার্থক শব্দ হবে বিরাগ। ভোগ শব্দের অর্থ ভোজ থেকে বর্তমান দেবতার উদ্দেশ্যে নিবেদিত প্রসাদকে বোঝানো হয়। এটি শব্দার্থের কোন রীতির পরিবর্তন? অর্থের উন্নতি। প্রভাতের শব্দের বিপরীত শব্দ হলো সন্ধ্যায়। ব্যবসায় ব্যর্থ হওয়া কে বলে গণেশ উল্টানো। এটি শব্দের আলংকারিক অর্থ। শব্দার্থ তত্ত্বের সমার্থক শব্দ হলো বাগার্থ তত্ত্ব। থিসরাস শব্দটির মূলে রয়েছে গ্রিক শব্দ। প্রাচীন ভারতের একটি থিসরাস হলো অমরকোষ, যেটি সংস্কৃত ভাষায় লেখা। আধুনিক কালে যা থিসরাস পৃথিবী বিখ্যাত তিনি হলেন পিটার মার্ক রজেট। গ্রিক শব্দ দ্য সরস এর অর্থ হলো ভাণ্ডার। থিসরাসের শব্দ সাজানো হয় অর্থ ও ভাব ক্রমে। সন্দেশের আদি অর্থ সংবাদ, কিন্তু পরিবর্তিত অর্থ এক প্রকার মিষ্টি। এটি শব্দার্থ পরিবর্তনের কোন ধারার উদাহরণ? অর্থের সংশ্লেষ। ষণ্ডমার্কা শব্দটি এসেছে ব্যক্তির নাম থেকে। ধর্মপুত্র যুধিষ্ঠির শব্দটি ব্যবহৃত হয় অর্থের বিপরীতার্থকতা বোঝাতে। সর্বপ্রকার শব্দের অর্থ ব্যাখ্যা করতে পারে না উপাদানমূলক তত্ত্ব। প্রসঙ্গের বাইরে ভাষার কোনো অংশের কোনো অর্থ নেই। শব্দার্থের কোন তত্ত্বে একথা বলা হয়েছে? বিষয়মূলক তত্ত্বে। ভাষাকে একটি কার্যপ্রক্রিয়া হিসেবে দেখে বিষয়মূলক তত্ত্ব। কালি শব্দের আদি অর্থ কালো, কালো রঙের বস্তু, কিন্তু পরিবর্তিত অর্থ লাল, নীল, সবুজ, যে কোনো ধরনের তরল বস্তু। এই শব্দার্থ পরিবর্তনের কোন ধারার উদাহরণ এটি? শব্দার্থের প্রসার। গোষ্ঠী শব্দের আদি অর্থ গবাদি পশু থাকার জায়গা এবং বর্তমান অর্থ সমূহ। এটি শব্দার্থ পরিবর্তনের যে ধারার উদাহরণ সেটি হলো শব্দার্থের রূপান্তর। দারুণ শব্দের আদি অর্থ দারু বা
কাষ্ঠ নির্মিত কিন্তু পরিবর্তিত অর্থ অত্যন্ত। এটি শব্দার্থের পরিবর্তনের যে ধারায় উদাহরণ, সেটি হলো শব্দার্থের রূপান্তর। দ্য মিনিং অফ মিনিং গ্রন্থটির রচয়িতা হলেন অগডেন রিচার্ডস। দ্য মিনিং অফ ওয়ার্ড ইটস ইউজ ইন দ্য ল্যাঙ্গুয়েজ উক্তিটি করেন ভিটগেনস্টাইন। শব্দের শর্ত সাপেক্ষ তত্ত্বটির প্রবক্তা হলেন ডোনাল্ড ডেভিডসন। এই ধরনের শিক্ষামূলক ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলের সঙ্গে যুক্ত থাকুন, অর্থাৎ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশন অন করে দিন।